হ্যালো স্টুডেন্ট, কল্যাণী এডুকেয়ারে তোমাদের সবাইকে স্বাগত। তো প্রথমেই কমেন্টে লিখে ফেলো কে কেমন আছো। তো এটা আমাদের চ্যানেলের প্রথম ভিডিও। তো যারা যারা এই ভিডিওটা দেখছো তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো প্রথমেই বলে দিই, মূলত এই চ্যানেলে তোমাদের পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বাংলা, ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ইতিহাস এবং সপ্তম, অষ্টম, একাদশ, দ্বাদশ শ্রেণীর জন্য থাকছে সংস্কৃত। সমস্ত বিষয়ভিত্তিক সমালোচনা এবং থাকছে সাজেশন। তো চলো আজকে শুরু করা যাক প্রথম ভিডিও। যেহেতু তোমাদের সামনেই দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন শুরু হচ্ছে, কেবলমাত্র দশম শ্রেণীদের জন্য ইতিহাসের থাকছে 2, 4 এবং 8 মানের সমস্ত বিষয়ভিত্তিক সাজেশন। চলো দেরি না করেই ভিডিওটা শুরু করা যাক। তো স্টুডেন্ট, প্রথমে তোমাদের সিলেবাসটা একটু দেখে নাও। চতুর্থ অধ্যায়ে সংঘবদ্ধতার গোড়ার কথা, পঞ্চম অধ্যায়ে থাকছে বিকল্প চিন্তা, উদ্যোগ, বৈশিষ্ট্যতার পর্যালোচনা। ষষ্ঠ অধ্যায় 20 শতকের ভারতের কৃষক, শ্রমিক ও বামপন্থীদের আন্দোলন, বৈশিষ্ট্য ও পর্যালোচনা। মূলত আজ তোমাদের 2, 4 ও 8 মানের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো প্রথম প্রশ্ন দেখো, সভা সমিতির যুগ বলতে কি বোঝো? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, উত্তরটা তোমরা দেখে নাও। 19 শতকের দ্বিতীয়ার্ধকে ডক্টর অনিল সেন সভা সমিতির যুগ বলে অভিহিত করেছেন, কারণ তৎকালীন সময়ে অর্থাৎ 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের পর থেকে 1885 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার আগের মুহূর্তে অত্যাচারী ব্রিটিশ শাসনের বিরুদ্ধে দেশীয় স্বার্থ রক্ষা এবং সমাজ কল্যাণের জন্য অনেক সভা সমিতি গড়ে ওঠে। যেমন কলকাতায় বঙ্গভাষা প্রকাশিকা সভা, মাদ্রাজের মাদ্রাজ মহাজন সভা প্রভৃতি। যেহেতু এই সময় অর্থাৎ 1857 খ্রিস্টাব্দের পর থেকে 1885 খ্রিস্টাব্দের আগের মুহূর্তে বিভিন্ন সভা সমিতি গড়ে উঠেছিল, তাই ডক্টর অনিল শীল এই সময়কালটাকে সভা সমিতির যুগ বলে অভিহিত করেছেন। 2 নম্বর প্রশ্নটা দেখো, ব্যঙ্গচিত্র কেন আঁকা হয়? এই প্রশ্নটা অন্যরকমভাবেও দিতে পারে। ব্যঙ্গচিত্রের জনক কাকে বলা হয়? অথবা গগনেন্দ্রনাথ ঠাকুর কেন বিখ্যাত ছিলেন? উত্তরটা দেখো, মূলত সামাজিক ও ধর্মীয় কুসংস্কার, প্রশাসনিক ও রাজনৈতিক দুর্নীতির বিরুদ্ধে সরকারি প্রতিবাদের পরিবর্তে বিদ্রূপ ও উপহাসমূলক সমালোচনার জন্য ব্যঙ্গচিত্র আঁকা হয়। যে কোনো বিষয় ও ঘটনাকে সাধারণ মানুষের কাছে সহজ ও সরল আনন্দদায়ক করতে ব্যঙ্গচিত্র অঙ্কন করা হয়। অসামান্য ব্যঙ্গচিত্র শিল্পী ছিলেন গগনেন্দ্রনাথ ঠাকুর, যাকে আমরা ব্যঙ্গচিত্রের জনকও বলে থাকি। পরের প্রশ্ন দেখো, কাকে কেন বাংলার গুটেনবার্গ বলা হয়? উত্তরটা দেখে নাও। চার্লস উইলকিন্সকে আমরা বাংলার গুটেনবার্গ বলি, কারণ তিনি ছিলেন একজন টাইপোগ্রাফার, প্রাচ্যবাদী ও এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতার সদস্য এবং পঞ্চানন কর্মকারের সহযোগিতায় প্রথম সচল বাংলা মুদ্রাক্ষর নির্মিতা। তিনি ছিলেন বাংলা হরফের বিশেষজ্ঞ। তিনি নিজের উদ্যোগেই বেশ কিছু বাংলা হরফ ঢালাই করে। পরের কোশ্চেন দেখো, বাংলা ছাপাখানা বিকাশে পঞ্চানন কর্মকারের ভূমিকা। তো উত্তরটা তোমরা দেখে নাও। বাংলা মুদ্রাক্ষর তৈরির ক্ষেত্রে চার্লস উইলকিন্সের সহযোগী ছিলেন হুগলি নিবাসী পঞ্চানন কর্মকার। তার তৈরি মুদ্রাক্ষর হ্যালহেডের ব্যাকরণে ব্যবহৃত হয়। পরবর্তীকালে 1793 খ্রিস্টাব্দে কর্নওয়ালিস কোর্ট এর বাংলা সংস্করণে ও তার তৈরি উন্নত বাংলা মুদ্রাক্ষর ব্যবহার করা হয়। তার প্রচেষ্টাতেই বাংলা হরফ নির্মাণ একটি স্থায়ী শিল্পে পরিণত হয়। তোমাদের পরবর্তী প্রশ্ন থাকছে, ছাপাখানার বিস্তারে ইউএন রায় অ্যান্ড সন্সের ভূমিকা লেখো। উপেন্দ্র কিশোর রায়চৌধুরী কর্তৃক প্রতিষ্ঠিত প্রকাশনা সংস্থার নাম হলো ইউএন রায় অ্যান্ড সন্স। প্রসেসিং, উপেন্দ্র কিশোর ফটোর নেগেটিভের মান উন্নত করা, প্রসেসিং ক্যামেরার বিষয়ে কাজকর্মের মৌলিক অবদান রাখেন। ব্লক তৈরি, প্রথমে কাঠের ব্লক, তারপর সাদা কালো ছবি, তারপর হাফটোন ব্লক ও রঙিন ছবি তৈরি করে মুদ্রণে অভিনবত্ব আনেন তিনি। ফটো এনগ্রেভিং ও লিথোগ্রাফি, উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর পুত্র সুকুমার রায় লন্ডনে ফটো এনগ্রেভিং ও লিথোগ্রাফি বিষয়ে শিক্ষালাভ করেন এবং ছাপাখানার মান আরও উন্নত করেন। এভাবেই ছাপাখানার বিস্তারে ইউএন রায় অ্যান্ড সন্সের বিশেষ ভূমিকা পালন করেছিলেন। তার পরের প্রশ্ন দেখো, হিন্দু মেলার অপর নাম কি?
এর উদ্দেশ্য কী ছিল? তোমরা সকলেই জানো, হিন্দু মেলার অপর নাম ছিল চৈত্র মেলা। 1867 খ্রিস্টাব্দে নবগোপাল মিত্রের উদ্যোগেই কলকাতায় জাতীয় মেলা বা হিন্দু মেলা প্রতিষ্ঠিত হয়। এর উদ্দেশ্যগুলি হলো হিন্দু ধর্মের অতীত গৌরবগাথা ছড়িয়ে দেওয়া, হিন্দুদের একত্রিত করা, সামাজিক ক্ষেত্রে উন্নতি ঘটানো, বিশেষ করে শিক্ষা, সাহিত্য, শিল্প, সঙ্গীত, স্বাস্থ্য প্রভৃতি ক্ষেত্রে উন্নতি সাধন করা, পাশ্চাত্য সভ্যতা ও সংস্কৃতির প্রসার প্রতিরোধ করা, জাতীয় প্রতীকগুলিকে মর্যাদা দেওয়া ইত্যাদি। এর পরের প্রশ্ন দেখে নেব আমরা, বাংলা লাইনোটোপ প্রবর্তনের গুরুত্ব কী? সারিবদ্ধভাবে লেখা ছাপানোর পদ্ধতিকে লাইনোটোপ বলে। এর বিশেষত্ব হলো এতে বিভিন্ন ধরনের কিবোর্ড রয়েছে। অক্ষর, যুক্তাক্ষর, বিরামচিহ্ন ও স্পেস একসঙ্গে ছাপানো যায়। এই প্রক্রিয়ায় খবরের কাগজ, ম্যাগাজিন, বই প্রভৃতি দ্রুত এবং সহজেই ছাপানো সম্ভব হয়। লাইনোটোপের আবিষ্কার ছাপাখানার ইতিহাসে বিপ্লব ঘটায়। এর সৃষ্টিকর্তা হলেন সুরেশচন্দ্র মজুমদার। পরের প্রশ্ন আমরা দেখে নেব, এম.এন. রায় স্মরণীয় কেন, অথবা মানবেন্দ্র রায় বিখ্যাত কেন? মানবেন্দ্র রায় ওরফে নরেন্দ্রনাথ ভট্টাচার্য জাতীয় মুক্তি আন্দোলন ও বামপন্থী আন্দোলনের ক্ষেত্রে এক বিশিষ্ট ব্যক্তি। প্রথম জীবনে বাংলার বিপ্লবী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। বাংলার বিখ্যাত বিপ্লবী বাঘা যতীনের সঙ্গে বিদেশ থেকে অস্ত্র আমদানি করে দেশকে স্বাধীন করার স্বপ্ন দেখিয়েছিলেন তিনি। কিন্তু বুড়িবালামের যুদ্ধে বাঘা যতীনের মৃত্যু হলে তিনি আমেরিকায় পালিয়ে যান। সেখান থেকে মেক্সিকো গিয়ে তিনি মার্ক্সবাদী দীক্ষা নেয়। 1920 খ্রিস্টাব্দে 17ই অক্টোবর রাশিয়া তাশখন্দে তিনি ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা করেন। 1925 খ্রিস্টাব্দে ভারতের কানপুরে কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা করেন। দেখে নেব পরের প্রশ্ন, একা আন্দোলন কি? 1921 থেকে 1922 খ্রিস্টাব্দের উত্তরপ্রদেশের কংগ্রেস ও খিলাফতি নেতাদের উদ্যোগে এবং মাদারিপাশির নেতৃত্বে সীতাপুর, হরদৌ, বারাবাঁকি জেলায় কৃষক আন্দোলন শুরু হয়। এই আন্দোলন একা আন্দোলন নামে খ্যাত, কারণ কৃষকদের নির্ধারিত করের ওপর আরও বাড়তি 50% কর ছাড়াও নানা রকম উপকর আরোপ করা, কর আদায়ের ক্ষেত্রে কৃষকদের ওপর সীমাহীন অত্যাচার করা, জমি ও খামারের বিনা মজুরিতে কৃষকদের বেগার শ্রমদানে বাধ্য করা ও কৃষকদের জমি থেকে উৎখাত করা, কংগ্রেস ও খিলাফত নেতাদের উদ্যোগ গ্রহণ ইত্যাদি ছিল একা আন্দোলন গড়ে ওঠার প্রধান কারণ। তো দেখে নেব আমরা পরের প্রশ্ন, মোপলা বিদ্রোহ কেন হয়? অসহযোগ আন্দোলনকালে মালাবার অঞ্চলে মোপলা নামক মুসলমান কৃষক সম্প্রদায় হিন্দু জমিদারের শোষণের বিরুদ্ধে বিদ্রোহী হয়ে ওঠে। স্বরাজের সপক্ষে নেতাদের প্রচারের ফলে মোপলাদের ধারণা হয় যে দেশে স্বরাজ এসে গেছে। তারা নিজেদের অঞ্চলে হিন্দু জমিদারদের উচ্ছেদ করার পাশাপাশি প্রায় 300 হিন্দুকে হত্যা করে এবং 2500 জন হিন্দুকে ধর্মান্তরিত করেছিল। তাই মোপলা বিদ্রোহ সাম্প্রদায়িক রূপ ধারণ করে। দেখো পরের কোশ্চেন, ভারতের কমিউনিস্ট পার্টিকে দ্বিজ বলা হয় কেন? দ্বিজ কথার আক্ষরিক অর্থ হলো যার দুবার জন্ম। ভারতের কমিউনিস্ট পার্টির দু জায়গায় প্রতিষ্ঠিত হয় বলে একে দ্বিজ বলা হয়। প্রথম 1920 খ্রিস্টাব্দে অক্টোবর মাসে মানবেন্দ্রনাথ রায়ের নেতৃত্বে রাশিয়ার তাশখন্দে প্রথম ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়। দ্বিতীয় 1925 খ্রিস্টাব্দে ডিসেম্বর মাসে চেটিয়ার সভাপতিত্বের কানপুরে দ্বিতীয়বার ভারতের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠিত হয়। তো দেখে নেব পরের প্রশ্ন, বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন কেন শুরু হয়? গুজরাটের সুরাট জেলার বারদৌলি অঞ্চলে সরকার 30% ভূমি রাজস্ব বৃদ্ধি করে। এর প্রতিবাদে এখানকার হিন্দু মুসলমান কৃষকেরা প্রথমে স্থানীয় নেতৃত্ব ও পরে গান্ধীবাদী নেতা বল্লভভাই প্যাটেলের নেতৃত্বে 1928 খ্রিস্টাব্দে খাজনা হ্রাসের দাবিতে যে সত্যাগ্রহ আন্দোলন শুরু করে তা বারদৌলি সত্যাগ্রহ নামে পরিচিত। আন্দোলনের চাপে সরকার খাজনা হ্রাস করতে বাধ্য হয়। দেখে নেব পরের কোশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, মহারানী ঘোষণাপত্রের প্রকৃত উদ্দেশ্য কী ছিল? 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহ দমনের উদ্দেশ্যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কঠোর দমননীতি গ্রহণ করেন। ফলে মহাবিদ্রোহ ব্যর্থ হয়। এই পরিস্থিতিতে ব্রিটিশ পার্লামেন্ট ভারতীয়দের ক্ষোভ শমন করে এবং
ব্রিটিশ শাসনকে পুনরায় দৃঢ় ভিত্তির ওপর দাঁড় করানোর জন্য ভারত শাসন আইন পাশ করে। এই আইনকে আনুষ্ঠানিকভাবে লাগু করে ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটিয়ে ব্রিটিশ পার্লামেন্ট নিজ হাতে শাসনের ভার তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয়। মূলত এই উদ্দেশ্যেই মহারানীর ঘোষণাপত্র ঘোষণা করা হয়। পরের প্রশ্ন, শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হয়? বাংলার হুগলি জেলার শ্রীরামপুরে 1800 সালে একটি ছাপাখানা গড়ে ওঠে, নাম শ্রীরামপুর মিশন প্রেস। এই প্রেসটি গড়ে তোলেন উইলিয়াম কেরি, উইলিয়াম ওয়াটস, মার্সম্যান নামে 3 জন মিশনারি। ছাপাখানার ইতিহাসে এরা শ্রীরামপুর ত্রয়ী নামে পরিচিত। ইলবার্ট বিল বিতর্ক কী? লর্ড রিপন ভারতে আসার আগে কোনো ভারতীয় বিচারক কোনো অভিযুক্ত ইংরেজদের বিচার করতে পারতেন না। এই বৈষম্য দূর করতে লর্ড রিপনের পরামর্শে তার আইন সচিব সিপি ইলবার্ট একটি বিল বা খসড়া রচনা করেন। এই বিলে ভারতীয় বিচারকদের ইংরেজ অভিযুক্তের বিচার করার অধিকার দেওয়া হয়। ফলে শ্বেতাঙ্গরা এই বিলের বিরোধিতা করে এবং এই বিলটি স্থগিত হয়। ভারত সভার উদ্যোগে ভারতীয়রাও এর বিরোধিতা করে। এই বিলকে কেন্দ্র করে শুরু হওয়া বিতর্ক ইলবার্ট বিল বিতর্ক নামে পরিচিত। পরের প্রশ্ন দেখে নেব আমরা, বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? জগদীশচন্দ্র বসু কর্তৃক প্রতিষ্ঠিত বসু বিজ্ঞান মন্দির ছিল একটি গবেষণা কেন্দ্র। এখানে রসায়ন, পদার্থবিদ্যা, জীববিদ্যা, জৈব রসায়ন, জৈব পদার্থ প্রভৃতি বিষয়ে গবেষণার জন্য এবং নতুন তত্ত্ব আবিষ্কারের জন্য 1917 সালে বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠিত হয়। পরের প্রশ্নটা দেখো, বঙ্গভাষা প্রকাশিকা সভার লক্ষ্য কী ছিল? বঙ্গভাষা প্রকাশিকা সভার লক্ষ্য ছিল প্রথমত বাংলা ভাষা ও সাহিত্য চর্চা করাই ছিল এই সভার প্রাথমিক লক্ষ্য। দ্বিতীয়ত, পরবর্তীকালে এই সভা রাজনৈতিক সংস্থায় পরিণত হয়। এই সময় বঙ্গভাষা প্রকাশিকা সভার মূল লক্ষ্য ছিল ব্রিটিশদের গৃহীত বিভিন্ন পদক্ষেপ বা কার্যাবলী ভারতবাসীর কতটা হিতসাধন বা ক্ষতি করতে পারে তা পর্যালোচনা করা। এরপরে আমরা দেখে নেব নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়। নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠার উদ্দেশ্যগুলি হল সাম্রাজ্যবাদ ও পুঁজিবাদের বিরোধিতা করা, অর্থাৎ রাজনৈতিক স্বাধীনতার পাশাপাশি অর্থনৈতিক স্বাধীনতা লাভ করা, জাতীয় রাজনীতিতে শ্রমিক শ্রেণী অংশগ্রহণ করে জাতীয় মুক্তি সংগ্রামে জোরদার করা। পরের প্রশ্ন দেখে নেব, আধুরি সীতারাম রাজু কে ছিলেন? রম্পা বিদ্রোহের নায়ক ছিলেন আল্লুরি সীতারাম রাজু। 4 জুলাই 1897 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন তিনি এবং 7 মে 1924 পরলোক গমন করেন। এনার অন্য নাম রামচন্দ্র রাজু। তিনি একজন ভারতীয় বিপ্লবী যিনি ভারতের স্বাধীনতা সংগ্রামের সাথে যুক্ত ছিলেন। তিনি মান্যম বীরুৎ উপাধি পান, যার অর্থ হলো অরণ্যের বীর। 1922 থেকে 1924 সালের রুম্পা উপজাতিদের বিদ্রোহে তিনি ইংরেজদের বিরুদ্ধে নেতৃত্ব দেন। পরের প্রশ্ন দেখো, মিরাট ষড়যন্ত্র মামলা কি? ভারতের শ্রমিক আন্দোলনের ক্ষেত্রে কমিউনিস্টদের প্রভাব বৃদ্ধি পেলে ব্রিটিশ সরকার ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। এইরূপ পরিস্থিতিতে ব্রিটিশ সরকার কমিউনিস্টদের বিরুদ্ধে কঠোর দমননীতি গ্রহণ করেছিল। 1929 খ্রিস্টাব্দের মিরাট ষড়যন্ত্র মামলা ছিল অন্যতম। গুরুত্ব, ভারতে কমিউনিস্ট পার্টির অবদান নির্ণয়ে মিরাট ষড়যন্ত্র মামলার গুরুত্ব অপরিসীম। এই মামলায় গান্ধীজি কমিউনিস্ট নেতাদের সমর্থন করলে নামিনিস্টদের উৎসাহ বাড়ে। সরকার 1934 সালে কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ করলে এই পার্টির প্রভাব শ্রমিক শ্রেণীর ওপর বেড়ে যায়। পরের প্রশ্ন দেখো, 3 কাঠিয়া প্রথা কী? ভারতবর্ষের বিহারে চম্পারণ এলাকায় প্রচলিত একটি শোষণমূলক কৃষি পদ্ধতি। এটি কৃষকদের তাদের জমির 20 ভাগের 3 ভাগে অর্থাৎ প্রতি 1 বিঘে জমির মধ্যে 3 কাঠা জমিতে নীল চাষ করতে বাধ্য করত। এই প্রথা 3 কাঠিয়া প্রথা নামে পরিচিত। এই প্রথার বিরুদ্ধে মহাত্মা গান্ধী 1917 খ্রিস্টাব্দে চম্পারণ সত্যাগ্রহ করেছিলেন। এর পরের প্রশ্ন দেখে নেব, আইএসিএস প্রতিষ্ঠার উদ্দেশ্য কী? ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স প্রতিষ্ঠার উদ্দেশ্যগুলি হল বিজ্ঞানকে সাধারণ মানুষের মধ্যে জনপ্রিয় করে তোলা, বৈজ্ঞানিক গবেষণার মান উন্নত করা,
পাশ্চাত্য দেশের বিজ্ঞানের সঙ্গে তাল মিলিয়ে চলা, পাশ্চাত্যের বৈজ্ঞানিক গবেষণা নিয়ে আলোচনা করা। পরের প্রশ্ন দেখো, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে কারা কেন জাতীয় বিদ্রোহ বলে অভিহিত করেছেন? উত্তরটা দেখে নাও। ঐতিহাসিক ডাব, রবার্টসন, টরি দলের নেতা ডিসরেলি, সমাজতন্ত্রবিদ কার্ল মার্কস প্রমুখ 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলে অভিহিত করেছেন। 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ সিপাহীরা শুরু করলেও দেশের বিভিন্ন স্থানে এই বিদ্রোহ ছড়িয়ে পড়ে, যেমন মুজাফফরনগর, বিহার, উত্তরপ্রদেশের সিপাহীদের সংযোগ ছাড়াও অসামরিক লোকজন ও জমিদার শ্রেণী এই ব্রিটিশ বিরোধী আন্দোলনে সক্রিয় হয়ে ওঠে। এর জন্য তারা একে জাতীয় বিদ্রোহ বলে অভিহিত করেছেন। পরের প্রশ্নটা দেখে নাও। 19 শতকের বাংলায় জাতীয়তাবাদের বিকাশে আনন্দমঠ উপন্যাসের ভূমিকা কী? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঊনবিংশ শতাব্দীর ঔপন্যাসিক তথা ভারতীয় জাতীয়তাবাদের জনক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বাংলা উপন্যাস আনন্দমঠ। এর প্রকাশকাল হল 1822 খ্রিস্টাব্দ। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের এর একটি বিশেষ ভূমিকা আছে। এই উপন্যাসটির ছাপার বিরুদ্ধে ব্রিটিশ সরকার আইন পাশ করে, তবে এর হস্তলিখিত গুপ্ত সংরক্ষণ জনগণের মাঝে ছড়িয়ে পড়ে। উপন্যাসটি মুসলমান বিরোধী মতামতের জন্য বিতর্কিত। মূলত উত্তরবঙ্গের ফকির সন্ন্যাসী আন্দোলনের উপর ভিত্তি করেই এই উপন্যাসটি রচিত হয়েছিল। এই উপন্যাসে বঙ্কিমচন্দ্র বন্দে মাতরম গানটি লেখেন। পরবর্তীকালে ভারতীয় স্বদেশ প্রেমিকরা বাক্যটি জাতীয়তাবাদী স্লোগান হিসেবে গ্রহণ করেন। এটি বাংলা ও ভারতীয় সাহিত্যের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি উপন্যাস। এরপরে আমরা দেখে নেব 4 মানের প্রশ্ন। প্রথম প্রশ্ন দিয়েছি আমি, জাতীয়তাবাদের প্রসারে অবনীন্দ্রনাথ ঠাকুরের ভারতমাতা চিত্রের অবদান বা গুরুত্ব আলোচনা করো। দ্বিতীয় প্রশ্নটি দেখো, গোরা উপন্যাসটিতে রবীন্দ্রনাথের যে জাতীয়তাবাদী ভাবধারার পরিচয় পাওয়া যায় তা বিশ্লেষণ করো। পরের প্রশ্ন দেখো, টিকা রয়েছে একটা, কলকাতা মেডিকেল কলেজ। পরের প্রশ্ন, ছাপাখানার অগ্রগতিতে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর অবদান উল্লেখ করো। পরের প্রশ্ন, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে শ্রমিক শ্রেণীর ভূমিকা কীরূপ ছিল? 4 মানের শেষ প্রশ্ন, গান্ধীজির নেতৃত্বে সংগঠিত ভারতের প্রথম 3টি আঞ্চলিক সত্যাগ্রহ সম্পর্কে লেখো। এরপরে আমরা দেখে নেব 8 মানের প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন দেখো তোমাদের জন্য, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের প্রকৃতি ও চরিত্র বিশ্লেষণ করো। পরের প্রশ্ন, অহিংস অসহযোগ আন্দোলন টিকা এবং আইন অমান্য আন্দোলন টিকা। এটা 4 নম্বরের জন্যও করে রাখতে পারো। এই ছিল তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সমস্ত 2, 4 ও 8 মানের প্রশ্নের সাজেশন। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানাও, আর যাদের প্রশ্নগুলো এখনও রেডি করা হয়নি তারা অতি অবশ্যই প্রশ্নগুলো রেডি করে নেবে। ধন্যবাদ।